দক্ষিণ ২৪ পরগনা জেলার এক ছোট্ট গ্রাম কাশীপুর। গ্রামটি শহরের শেষ প্রান্তে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। গ্রামের মানুষজন চাষাবাদ করে তাদের ভরণ পোষণ করত। এই গ্রামে রঘুর একটা মুদিখানা দোকান আছে। প্রতিদিনের মতো আজও সে দোকানে বেচাকেনা করার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরতে থাকে। আজ অনেকটা রাত হয়ে গেল, রাস্তায় তো কোনো গরুর গাড়িও দেখছি না। বাড়ি যেতে যেতে যে কটা বাজবে তারও কোনো ঠিক নেই। এই বলে রঘু গাড়ির অপেক্ষা না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এই রে, আজ আকাশের তো অবস্থা ভালো দেখছি না, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। রঘুর কথা শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি হতে থাকে। রঘু একটা ছাতা মাথায় দিয়ে হাঁটতে থাকে বৃষ্টি মাথায় নিয়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই রঘু কিছু একটা উপলব্ধি করে। কে যেন তার পিছু পিছু হাঁটছে। তৎক্ষণাৎ রঘু পিছন ফিরে দেখে কেউ কোথাও নেই। কে ওখানে? সাহস থাকলে সামনে আসুন বলছি। এদিক ওদিক কাউকে কোথাও দেখতে না পেয়ে রঘু আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রঘু কাশীপুরের শ্মশানের কাছে এসে উপস্থিত হয়। হঠাৎই রঘু শুনতে পায় গরুর গাড়ির আওয়াজ। পেছন ফিরে দেখে সত্যি একটা গরুর গাড়ি তার পিছু পিছু আসছে। এই যে শুনছেন, গরুর গাড়িতে যাবেন নাকি? রঘু গাড়ির চালককে এই অন্ধকারে ভালো করে দেখতেও পাচ্ছে না। একটু থতমত খেয়ে রঘু বললে, আরে মশাই, আপনাকে তো গাড়িতে তো ভালো করে দেখতে পাচ্ছি না। এই অন্ধকারে কিভাবে গাড়ি চালাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে না? আলো একটা ছিল, কিন্তু এই জলঝড়ে তা নিভে গেছে। তাছাড়া এই রাস্তাটা আমার খুব চেনা। সেই ছোটবেলা থেকে বাবার সাথে গাড়ি চালাচ্ছি। কিন্তু আপনাকে তো এই আগে কখনো দেখিনি এই রাস্তাতে। কি করে দেখবেন? আমি রাত্রিতে ছাড়া গাড়ি চালাই না যে। কথা শেষ হতে না হতেই আকাশের বুক চিরে বাজ এসে পড়ল ওই শ্মশানের রাস্তাতে। রঘু ওই আলোতে স্পষ্ট দেখতে পেল গরুর গাড়ির চালককে। তার চোখ দুটো জল জল করে জ্বলছে। হাত পায়ে কোনো মাংসের লেজ মাত্র নেই। নিমিষের মধ্যেই রঘুর হাত পা ঠান্ডা হয়ে গেল। গলা ফেটেছে, কোনো চিৎকারও করতে পারছে না। রঘু উপলব্ধি করে কোনো এক মায়াবী শক্তি তার হাত পা বেঁধে দিয়েছে। সে এতটুকু নাড়াচড়াও করতে পারছে না। ভয়ে তার গলা শুকিয়ে গেল। কে আপনি? আপনার চোখ দুটো জ্বলছে কেন? সঙ্গে সঙ্গে যেন সর্বত্র আকাশ বাতাস ঘিরে এক অট্টহাসিতে ফেটে পড়ে। এই বিকট আওয়াজে রঘুর কান ফেটে তাজা রক্ত বার হতে থাকে। আমার ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তো কোনোদিন কোনো ক্ষতি করিনি। আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? কতদিন হয়ে গেল আমি তাজা রক্ত খাইনি। আজ তোকে মেরে আমার সেই স্বাদ পূরণ করব। এই বলে নরকঙ্কাল হাত দিয়ে রঘুর গলাটা টিপে ধরে। রঘু ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরে সমস্ত রক্ত যেন নদীর মতো বইতে থাকে কাশীপুরের ওই রাস্তাতে। আপনারা দেখছেন এক কাল্পনিক কাহিনী অবলম্বনে আজকের গল্প কাশীপুরের কালো রাত।
আজ জমিদার কাশীনাথ বাবু বেজায় ব্যস্ত। ঘরেতে রক্ষাকালী পূজা আছে, তাই কোথায় কি খরচ তার হিসাবগুলি মিলিয়ে নিচ্ছেন। এই খগেন, খগেন, একবার এই দিকে আয় দেখি। আগে কর্তা বাবু, আমায় ডাকতেছেন? হ্যাঁ রে, সেই কোন সকালে তোকে চায়ের কথা বললাম, এখনো যে চাটা এসে পৌঁছালো না। বলি একটা চা খেতে গেলে আমাকে কি 10 ঘন্টা অপেক্ষা করতে হবে? দেখতেই তো পাচ্ছিস আমার কত কাজ। আগে কর্তা বাবু, বড় মা বললে আমার রান্না জোগাড় করে দিতে, তাই করতে পারিনি। থাক থাক, তোকে আর বাহানা দিতে হবে না। এক কাজ কর, এই কার্ডগুলো নিয়ে গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণ করে আয় দেখি। আগে দিন কর্তা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে খগেন চিঠিগুলো সঙ্গে নিয়ে নিমন্ত্রণ করতে চলে গেলেন। অন্তঃপর জমিদার কাশীনাথ বাবুর স্ত্রী সুমতি চায়ের কাপ হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই নাও তোমার চা। বলি, কাজ কামের তো আর শেষই দেখছি, আর চাকরগুলোকে নিয়ে তো আর পারা গেল না। কাজের সময় এসব কোথায় চলে যায় তারও কোনো ঠিক নেই। কে, খগেনের কথা বলছো? তবে কার কথা আর বলবো আমি? অতগুলো পদে রান্না আমি একা হাতে কি করে করবো শুনি? আরে বাবা, অত চিন্তা করছো কেন? যতটুকু পারো ততটুকুই করো না। কেমন বাবা তুমি বলো তো? বলছি, বাড়ির পূজা, ছেলেকে তো বাড়িতে আসতে বলতে পারো নাকি? আগের বছর পূজাতে তো ও আসেনি। আরে গিন্নি, আগের বার তো কত করে বললাম, ও আসবে বলেও ও তো এলো না। ছেলে বড় হয়েছে, নিজের ভালো নিজে বুঝতে শিখেছে। তাছাড়া এই গ্রামগঞ্জে বর্ষার দিনে কে আসবে বলো তো? আমি জানি নাই, এবছর পূজাতে ও বাড়িতে না এলে আমি ঘরের বাইরে একটি বাড়ির জন্যও যাব না, এই বলে দিলাম। ওহো, কি মুশকিলে ফেললে বলো তো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ফোন করে তোমার ছেলেকে আসতে বলছি। এইবার তো খুশি? খুশি না ছাই, তুমি কি করে বুঝবে মায়ের মন? কত বছর হয়ে গেল ছেলেটাকে একবারও চোখে দেখা দেখিনি যে, আমি যে আর থাকতে পারিনি। ঠিক আছে, ওই এবছর পূজাতে না এলে আমি খগেনকে দিয়ে ওকে বেঁধে নিয়ে আসবো। এইবার তো খুশি? এই বলে জমিদার কাশীনাথ বাবু হাতের কাছে টেলিফোনটা নিয়ে ছেলে বিজয়নাথের কাছে ফোন করতে থাকে। হ্যালো, হ্যালো বিজয়, বলছি কি বাবা, এবছর পূজাতে বাড়িতে এলে খুব ভালো হতো। তোর মা আছে তোকে একটিবার দেখতে চায়। ঠিক আছে বাবা, আমি এবছর পূজাতে নিশ্চয়ই যাব। আমারও ওখানে গিয়ে থাকতে খুব ভালো লাগে, কিন্তু বাবা, এখানে যা কাজের চাপ, তাই যেতে পারিনি। তবে এবার পূজাতে আমি নিশ্চয়ই যাব। বাবা, বলছি কি, বেলা থাকতেই গ্রামে পৌঁছে যাবি। এখানে ভূত প্রেতের উপদ্রব খুব বেড়েছে। পালিত একজনকে এখানে মেরেছে, তার শরীরে এতটুকু রক্তের লেজ মাত্র নেই। আরে বাবা, তোমরা গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের উপর বিশ্বাস করো? ভূত প্রেত বলে কিছুই হয় না যে। দেখো, কোনো হিংস্র জানোয়ারও ওর ওই অবস্থা করেছে, আর তোমরা খামোকাই ভয় পাচ্ছ। থাক বা নাই থাক, বলছি বাবা, তুই একটু বেলা থাকতেই বাড়িতে চলে আসিস। ঠিক আছে বাবা, চেষ্টা করব। বিজয় ফোন রেখে দেওয়ার পর জমিদার কাশীনাথ বাবুর চোখে মুখে এক অজানা ভয়ের ছায়ায় ঢেকে গেল। এটা দেখে পরিষ্কার যে কাশীনাথ বাবু বিজয়কে নিয়ে অনেকটা উদ্বিগ্ন আছে। এদিকে পাড়ার বিশুখুড়ো তামাক টানতে টানতে কয়েকজন ছেলে ছোকরাদের সাথে গ্রামের মাচাতে বসে আড্ডা মারছে। বিশুখুড়ো, কি হচ্ছে বলো তো? এই গ্রামে কি আর থাকা যাবে না? বুঝলি ভোলা, আমাদের গ্রামে প্রেতের দৃষ্টি পড়েছে। সবাইকে সে না মেরে
ও যে ক্ষান্ত হবে না। খুড়ো, এর থেকে কি আমাদের কোনো নিস্তার নেই? ওলা, ও যে রক্তের স্বাদ পেয়েছে, এর থেকে নিস্তার পাওয়া অত সোজা হবে না। খুড়ো, এর থেকে কি বাঁচার কোনো রাস্তাই নেই? আগে তো আমাদের গ্রামে এসব কিছুই ছিল না, হঠাৎ করে কি যে সব হচ্ছে। বিশু খুড়ো তামাকে একটা লম্বা টান দিয়ে বলতে থাকে, হঠাৎ করে কিছু হয় না রে ভোলা। তাহলে শোন, গ্রামের পূর্ব দিকে কালোদিঘির পাশে ভূষণ ও তার স্ত্রী চারুলতা বসবাস করতেন। তাদের এক কন্যা সন্তানও ছিল। অভাব থাকলেও তাদের ভালোবাসার কোনো কম ছিল না। তাদের বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছিল। হঠাৎই একদিন কাল বৈশাখীর ঝড় নেমে এলো তাদের সংসারে। এই রকম এক সন্ধ্যাবেলাতে জমিদার কাশীনাথ বাবু তার লেটেলকে সঙ্গে নিয়ে হাজির হলেন ভূষণের বাড়িতে। এই বাড়িতে কে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় বলছি। তখন বাড়িতে ভূষণ ছিল না, গরুর গাড়ি চালাতে বাজারের দিকে গিয়েছিল। তার স্ত্রী চারুলতা ঘরের দরজা খুলে বাইরে এসে বললে, কি হয়েছে কর্তা বাবু, কিছু কি বলবেন? আরে, টাকা ধার নেওয়ার সময় তোর মনে থাকে না? আমাকে কতবার আসতে হবে শুনি? কর্তা বাবু, আপনার টাকা তো সব দিয়ে দিয়েছে। দেখছো ছোট মুখে কেমন বড় বড় কথা বলি। সুদের টাকা তো বেড়ে দুগুণ হয়েছে, তার কি কোনো খবর আছে তোদের? কর্তা বাবু, মাফ করে দেন, আমরা গরিব মানুষ, প্রতিদিন ঠিক মতো খাবারও জোটে না, আমরা কিভাবে দেবো অতগুলো সুদের টাকা? দেখছিস কালু, কেমন আমার চোখে জল চলে এলো। আমি যে গরিবের দুঃখ একদম সইতে পারি না। তুই বল, এইবার আমি কি করব? আগে কর্তা বাবু, এই ঘরের দলিলটা নিয়ে মাফ করে দেন। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমার সাথে থেকে থেকে তোর দেখছি মাথাটা খুলেছে। তাহলে ওই কথাটাই থাক। তো তোর এই ঘরের দলিলটা আমায় দিয়ে দেখি। যা পাওনা আছে আমি সব মাফ করে দেব। বাবু, প্যাকেট করে আমাদের যা জায়গা ছিল তা সমস্ত আপনি নিয়ে নিয়েছেন। যে ঘরটাই আমাদের যে একমাত্র সম্বল, এটাও নিয়ে নিলে আমাদের যে গাছতলাতে থাকতে হবে। দয়া করে এমনটি করবেন না। চুপ কর হারামজাদি, এই কর্তা বাবুর মুখে মুখে তর্ক করছিস? তো সাহস তো কম নয় দেখছি। ঠিক আছে, সোজা হলে ঘৃণা উঠলে আঙুলটা কিভাবে বাঁকাতে হয় তা আমি জানি। এই বেটা কালু, এইটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরটাকে জ্বালিয়ে দে বলছি। কাশীনাথের কথা শোনা মাত্রই কালু চারুলতাকে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে দৌড় বন্ধ করে দেয়। অন্তঃপর কালুর হাতে থাকা মশাল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। ছেড়ে দিন কর্তা বাবু, আমাদের ছেড়ে দিন। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদেরকে, কে কোথায় আছো? বাঁচাও। ওই দিন চারুলতার আত্মনাদে গ্রামের কোনো মানুষই সাহায্য করতে এগিয়ে আসেনি। ওই বীভৎস হত্যালীলা কাশীনাথ ভালোভাবেই উপভোগ করছিল। পরের দিন সকাল বেলাতে ভূষণের ঝুলন্ত দেহ পাওয়া যায় কাশীপুরের ওই শ্মশানের কাছে। তার মৃত্যু কিভাবে হয় তা আমার জানা নেই। ভূষণের মৃত্যুর 4-5 মাস পর একদিন গ্রামের বৃদ্ধ মহিলার
দেহ উদ্ধার হয় ওই শ্মশানের ধারে। সেই দিন থেকেই আমরা জানতে পারলাম ভূষণের আত্মা ভূত হয়ে ফিরে এসেছে। তার আত্মা যতদিন না প্রতিশোধ নিচ্ছে ততদিন এই গ্রামে কারোর নিস্তার নেই। এই বলে বিশুখুড়ো তামাকে একটা লম্বা টান দিলেন। কাশীনাথ বাবুর ছেলে বিজয়নাথ ট্রেনে করে বাড়ি ফিরছেন। এই অন্ধকারে ট্রেনে যাত্রী খুব একটা বেশি নেই। 3-4 ঘন্টা পর ট্রেন এসে থামলো একেবারে শেষ স্টেশন ডায়মন্ড হারবারে। বিজয়নাথ ট্রেন থেকে নেমে দেখলো রাস্তাঘাট সব শুনশান। কোথাও কোনো গাড়ি দেখতে না পেয়ে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আজ সত্যি অনেকটা রাত হয়ে গেল। বাড়ি যেতে যেতে যে কটা বাজবে তারও কোনো ঠিক নেই। রাস্তায় তো কোনো গাড়িও দেখছি না। এই বলে বিজয়নাথ গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে শুনতে পায় ব্যাঙেরা সব ডাকছে দল বেঁধে। দূর থেকে শিয়ালের ডাকও সে শুনতে পায়। কিছু দূর যাবার পর সে দেখতে পায় এক ঝুলন্ত দেহ ঝুলছে রাস্তার ধারে নিম গাছের ডালে। সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। বিজয় চোখ মুছে আবার ওপর দিকে তাকিয়ে দেখলো কতগুলো বাদুড় গাছের ডালে ঝুলছে। এই বাদুড়গুলোকে দেখে সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে মনে কি সব যে ভাবছি। আরে ভূত পেত বলে কিছু হয় না যে। এই বলে বিজয় আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে শুনতে পায় গরুর গাড়ির আওয়াজ। পিছন ফিরে দেখে সত্যি একটা গরুর গাড়ি তার পিছু পিছু আসছে। এই যে শুনছেন, গরুর গাড়িতে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো। ওই কি আপনি কি কাশীপুরের জমিদার বাড়িতে যাবেন? কেন যাব না, চলুন আপনাকে পৌঁছে দিই। যাই হোক, বাঁচা গেল। এই রাতের বেলাতে একটা গাড়ি পেয়ে গেলাম। এই বলে বিজয়নাথ গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলতে থাকে গ্রামের অন্ধকার রাস্তা ভেদ করে। আচ্ছা মশাই, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ভূষণ। বাড়িতে কে কে আছেন? আমার স্ত্রী আর আমাদের এক কন্যা সন্তান। আচ্ছা মশাই, আপনার গাড়িতে তো কোনো আলো দেখছি না যে। এই অন্ধকারে কি করে গাড়ি চালাচ্ছেন? গাড়ির চালক বিজয়ের কোনো কথারই উত্তর দিল না। হঠাৎই গাড়ি চলতে চলতে কাশীপুরের শ্মশানের কাছে এসে থমকে দাঁড়িয়ে যায়। বিজয় দেখলো গাড়িতে কেউ নেই। একটু থতমত খেয়ে বিজয় বললে, এই যে শুনছেন, কোথায় গেলেন আপনি? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। বিজয়ের কথা শেষ হতে না হতেই আকাশে ঘন মেঘে ঢেকে গেল। মেঘেরা যেন তাণ্ডব শুরু করেছে। ঘন ঘন বাজ এসে পড়ছে ওই কাশীপুরের শ্মশানের রাস্তাতে। তারই সঙ্গে প্রবল বৃষ্টিও হতে লাগলো। এই যে শুনছেন, কোথায় আপনি? আমায় যে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সঙ্গে সঙ্গেই বিকট অট্টহাসিতে কাশীপুরের শ্মশান যেন কাঁপতে শুরু করলো। বিজয় এই অন্ধকারে দেখতে পেল
গাড়ির সামনে এক বড় কঙ্কাল দাঁড়িয়ে আছে। কে আপনি? আপনার চোখ দুটো জ্বলছে কেন? আমি ভূষণ। আজ আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই। গাড়ির সামনে ওই নররূপী কঙ্কালটাকে দেখে বিজয়ের সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সে একটু থতমত খেয়ে বললে, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কতদিন হয়ে গেল আমি আমার বাবা মাকে দেখিনি। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমায় ছেড়ে দিন। তোকে ছেড়ে দেবো? তোর বাবার জন্য আজ আমাদের এই অবস্থা। আমার স্ত্রী কন্যা কি দোষ করেছিল? তাদের ঘরের মধ্যে বন্ধ করে তোর বাবা জ্বালিয়ে মেরেছে। এমনকি বাড়ি আসার পথে তোর বাবা লেঠেল দিয়ে আমায় মেরে এই শ্মশানের কাছে ঝুলিয়ে দিয়েছিল। আর তুই বলছিস তোকে ছেড়ে দেব? এই বলে নরকঙ্কাল হাত দিয়ে বিজয়ের গলাটা টিপে ধরে। বিজয়ের চোখ দিয়ে রক্ত বার হতে থাকে। ধীরে ধীরে বিজয়ের শরীরটা নিস্তেজ হয়ে গেল। ভূষণের আত্মা বিজয়ের মুন্ডুটাকে আঁকড়ে ধরে ধর থেকে আলাদা করে দিয়ে ফেলে দিল ওই কাশীপুরের রাস্তাতে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত গল্প সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আজ আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।